রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। কলমের গাছ কি? স্বাভাবিকভাবেই পরের দিন ফিজিক্স পরীক্ষা। ওই একইভাবে ঠাকুরকে প্রণাম করে উঠতেই ঠাকুর বললেন, আমি যখন বুড়ো হব তুমি তখন আমায় দেখবে তো? হয়তো ঠাকুর কোথাও ব্যথা পেয়েছেন, মনটা বিষণ্ণ। ঠাকুর একদিন রাগের চোটে গালির মতো কিছু একটা দিয়েছেন। হঠাৎ খেয়াল হলো বাবু নেই তো। ওর প্রতি কতটা সতর্ক বা সচেতন থাকলে এটা বলা সম্ভব। মা যেমন তার শিশু সন্তানকে 24 ঘন্টা নজরে রাখেন। 1989-এর 24শে জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর ভেলোরে গেছিলেন একটা মেডিকেল চেক আপে। ওখান থেকে ঠাকুর ফোন করে খবর নিচ্ছেন বাবুন দুধটা খেয়েছে কিনা। ফোনটা ধরেছিল ঠাকুর বাড়ির ঝর্ণাদি। সেই দিন দিদি বাবুনকে বলছে, তোমার ঠাকুরকে বলো যে তুমি দুধটা খাচ্ছ। এই দুধের ব্যবস্থা ঠাকুরই করে দিয়েছিলেন। দুধটা একই জায়গা থেকে আসতো। আর একবার সেন্ট জেভিয়ার্সে বাবুনের পরীক্ষার সিট পড়েছিল। ঠাকুর দুধ নিয়ে গেছে। বাবুন ঠাকুরকে বলছে, তুমি আবার কষ্ট করে আসলে কেন? ঠাকুর বললেন, তোমার জন্য এটা করতে পেরে আমার তৃপ্তি হলো। জানি না এই ভালোবাসা তার 7 থেকে 8 কোটি সন্তান এবং ভালোবাসার জনের মধ্যে কারোর জীবনে এই পরম সৌভাগ্য হয়েছিল কিনা। একবার লেকটাউনে শ্রী শ্রী ঠাকুরের 8টি সংগঠনের কেন্দ্রীয় স্তরের বড় বড় মাথারা মিটিং করবেন। তার আগে ঠাকুর বললেন, ওরা বেদ ভালো বোঝে, ওরা বেদজ্ঞ, তাই তোমরা ওদের কাছ থেকে বেদটা ভালো করে বুঝে নেবে। বাবুনও ঠাকুরের এই কথাগুলো শুনলো এবং ভাবলো, যাক ভালোই হলো, ঠাকুর পাওয়া হয়ে গেছে। এবার বেদজ্ঞ পুরুষদের দেখে জীবন ধন্য করব, জীবন সার্থক করব। এই ভেবে একটা টেপ নিয়ে গিয়ে ঠাকুরকে প্রণাম করার পর বাবুন বলছে, আমিও মিটিংয়ে যাব এবং বেদজ্ঞদের কথাগুলো টেপ করব। ঠাকুর শুনে রীতিমতো রেগে গিয়ে বললেন, কেন, আমার কথা ভালো লাগে না? পরে বাবুন দুঃখ পেয়েছে ভেবে ঠাকুর বললেন, সবাই যাক গিয়া, তুমি আর আমি 2 পদের মাছের তরকারি দিয়ে ভাত খাবো। পরবর্তীকালে এই প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন, সেদিন এতটাই রেগে গেছিলেন যে আর একটু হলেই বাবুনের গায়ে হাত তুলে দিতেন। বাবুনকে যে ঠাকুর পাগলের মতো ভালোবাসেন এটা তারই প্রমাণ। ঠাকুর যে বাবুনকে আমাদের প্রভাব পড়তে দেবে না, সংগঠনে রাখবে না, বেদ প্রচারে রাখবে না, এই যে আমাদের সাথে বাবুনের যে পার্থক্য, এটা খুব কোল্ড ব্রেন ও হ্যান্ডেল করছেন। এইভাবে প্রতি পদে পদে সতর্ক করে রেখেছিলেন বলেই হয়তো আজ প্রাণের ঠাকুরকে বা শূন্যজ্যোতিকে স্বমহিমায় আমরা পেয়েছি। যেমন সন্তানকে বড় করতে মার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ঠাকুরের আদেশ নির্দেশ ছাড়া বাবুন কোথাও যেতে পারতেন না, কারোর সাথে মিশতে পারতেন না। যার জন্য রায়দা তো একদিন ঠাকুরকে বলেই ফেললেন, তুমি যেভাবে প্রতি পদে পদে বাবুনকে আটকে রাখছো আর সব ব্যাপারে এইভাবে চলতে থাকলে তোমার আবর্তমানে ওর চলবে কি করে? ঠাকুর সাথে সাথে বললেন, আমার ইচ্ছে ছাড়া ওকে কারোর সাথে মিশতেই দেব না। এই যে ঠাকুরের ইচ্ছা, এই প্রসঙ্গে একবার বাবুন বা শূন্যজ্যোতির কাছে শুনেছিলাম, বলেছিলেন, একটা তোমার ইচ্ছা আরেকটা ঠাকুরের ইচ্ছা, গুরুত্বটা কোনটার? অবশ্যই ঠাকুরেরটা। আমার যতই সমস্যা থাকুক তারপরেও ঠাকুরের বক্তব্যটাকে, তার আদেশটাকে মাথা নত করে তার ইচ্ছাটাকে গ্রহণ করার জন্য নিজেকে তৈরি থাকতে হয়। আমি একদিন ঠাকুরকে বললাম, আজ চুল কাটতে যাব। ঠাকুর বললেন, আজ থাক, কাল যেও। আমি ভাবলাম, আজকে তো রবিবার, কলেজ ছুটি, কাল তো কলেজ আছে, তাহলে কি করব? এখানেই তোমাকে ঠাকুরের ইচ্ছাটাকে প্রাধান্য দিতে হবে। তুমি যে কাজই করো না কেন, যা কিছু ভাবো না কেন, তারপরেও ঠাকুরের একটা মতামত আছে। এইভাবে যদি আমরা আমার ইচ্ছাটার থেকেও ঠাকুরের ইচ্ছাটাকে মূল্য দিয়ে প্রতি মুহূর্তে ক্যালকুলেট করে জীবনের পথে চলতে পারি, তবেই একটা সময় আসবে যখন আমরা তাকে বহন করতে পারবো। অর্থাৎ তখনই তার ভাবনা চিন্তা আমার মধ্যে রিফ্লেক্টেড হবে। ভালোবাসা মানে শুধুমাত্র ফুলচন্দন বা মালা পরিয়ে ভোগ নিবেদন করা নয়। তাকে ভালোবাসা মানে হলো তার ভাবনা চিন্তার প্রভাবটা পড়া। এই জন্য ঠাকুরকে আমাদের আলটিমেট
টার্গেট করে এগোতে হবে। এমার্জেন্সির সময় যে কোনো বিষয়ে যেমন আমরা ছুটে যাই সব কিছু ফেলে, তেমনি ঠাকুরও আমাদের জীবনের সব থেকে বড় এমার্জেন্সি। শুধু ইহকালের জন্য নয়, চিরকালের জন্য, বিশেষ করে আমাদের আলটিমেট লক্ষ্যের জন্য। এইটা মাথায় রাখতে হবে। ঠাকুর মানে একটা স্বস্তির জায়গা, অর্থাৎ এমন একজন মহানকে আমরা পেয়েছি যিনি অনন্ত সৃষ্টি রহস্যের সমাধানটা প্রত্যক্ষতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আর তো সবাই গল্পভাব, উচ্ছ্বাস, কল্পনা আর অনুমানের ওপর দাঁড়িয়ে বলছে। যে জিনিস প্রত্যক্ষ দর্শনের অভিজ্ঞতা থাকবে তার সুরই আলাদা। তাই একমাত্র জন্মসিদ্ধের পক্ষেই সঠিক তথ্যের বার্তা দেওয়া সম্ভব। ঠাকুরবাড়ির সুভাষদা, যিনি ঠাকুরকে প্রয়োজনীয় ওষুধগুলো খাওয়াতেন, সেই 1944 সাল থেকে, অর্থাৎ বাংলাদেশের স্বামীবাগ থেকে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে রয়েছেন। ঠাকুরের ব্যক্তিগত কাজই বেশি করতেন, যার সম্পর্কে ঠাকুর বলতেন, সুভাষ আমারে ওষুধ খাওয়ায়, আমি কি পরীক্ষা করি? এতটাই তার সন্তানদের প্রতি নির্ভরতা ছিল। ঘটনাটা হলো, যখন সুভাষদা ঠাকুরকে ওষুধ দিতেন, তা হার্টের হোক বা চোখের হোক বা প্রেশার বা সুগারের হোক, যদি সামনে বাবুন থাকতো তবে সেই ওষুধের একটা ঠাকুর বাবুনকে খাইয়ে দিতেন। যার জন্য সুভাষদা বাবুনকে একদিন বাধ্য হলেন বলতে, দেখো বাবুন, আমি যখন গুরুদেবকে ওষুধ দেব তুমি সামনে থাকবা না, কারণ আমারও তো স্টক থাকে না। বাবুনকে সুভাষদা অসম্ভব ভালোবাসতেন। বাবুন প্রসঙ্গে একদিন এক কথায় বলেছিলেন, বাবুনই কলমের গাছ। ঠাকুরকে আমরা দেখতাম মাঝে মধ্যে বাড়ির যারা ছোট ছেলে মেয়ে, যেহেতু সবসময় ঠাকুরের পক্ষে কাজের ভিড়ে দেখে রাখা সম্ভব হতো না, কি মেয়ে কি ছেলে, তারা কি পড়লো, কি পড়াশোনা করলো, কি খেলো, তার জন্য তাদের দায়িত্ব বাড়ির বড়দের কাউকে না কাউকে ঠাকুর দিতেন, যাতে তারা একটু ভালোভাবে থাকতে পারে। যেমন বুড়ির মা করা হলো কাবেরী দিকে, কল্যাণীদির ছেলে করা হলো অপুকে, এবং জামাই ষষ্ঠী উপলক্ষে তার দুই মেয়ের সাথে অপুর জন্য নতুন কিছু কিনবে কিনা ঠাকুরকে জিজ্ঞাসা করে ঠাকুর বললেন, ছেলে যখন হইছে কিছু দিতে তো হইব। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা মঞ্জুদি ঠাকুরকে বললেন, আমারও মা হতে ইচ্ছা হয়। ঠাকুর বললেন, বলো তোমার কার মা হতে ইচ্ছে হয়? মঞ্জুদি বললেন, আমি তো তোমায় নাম বলেইছি, বাবুনকে দাও। ঠাকুর বললেন, ও ছাড়া অন্য নাম বলো, তোমার ছেলে যদি আমি নিয়ে নিতাম তোমার কেমন লাগতো? পরবর্তীতে বাবুনকে বলতে শুনেছিলাম, মঞ্জু পিসির কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমার কথা ভেবেছেন। খুব বাস্তব বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন। রাবীন্দ্রিক তাছাড়া অধ্যাপনার কাজে দীর্ঘদিন যুক্ত ছিলেন। ঠাকুরের সমস্ত চিঠিপত্র উনিই লিখতেন। মঞ্জুদির প্রসঙ্গ ওঠায় আরেকটি ঘটনার কথা মনে পড়ল, যা প্রাণের ঠাকুরকে বা শূন্যজ্যোতিকে একাধিক তার ঘরোয়া আলাপে বলতে শুনেছি। মঞ্জুদি একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুজাতাদি প্রণাম করতে গেলে ঠাকুর বললেন, মঞ্জু অসুস্থ, খবর রাখো। তোমাদের ঘরের কেউ হলে কি করতে? বাবুনও খবরটা শোনা মাত্রই একদম রেডি হয়ে মন স্থির করে নিয়ে ঠাকুরকে গিয়ে বলছে, আমি মঞ্জু পিসিকে দেখতে যাব। ঠাকুর বললেন, মঞ্জুর সাথে তোমার কি? বাবুন বলে, কিছু না, কিন্তু তুমি বাড়ির সবাইকে দেখতে যাওয়ার কথা বলছো, তাই ভাবলাম আমারও যাওয়া উচিত। ঠাকুর বললেন, পৃথিবীর মানুষের দুঃখ বোঝার জন্য অনেক লোক আছে, সূর্যচন্দ্রের দুঃখ বোঝার কেউ নেই, সূর্যচন্দ্রর দুঃখ বোঝো গিয়া। অর্থাৎ তিনি যে তার বাবুনকে কলমের গাছের মতো তার কাছে রেখে আরও বড় কোনো উদ্দেশ্যের জন্য তৈরি করছেন, এই ঘটনাটি তার একটা বিশেষ প্রমাণ রাখে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।